অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই আশা করি সবাই ভালো আছো। তোমাদের বর্তনী অধ্যায়ের আরো একটি ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি, যেখানে তোমাদের আজকে আমরা গত ক্লাসে আমরা সমান্তরাল বর্তনীর আগ পর্যন্ত পড়েছিলাম, অর্থাৎ আমরা শ্রেণী বর্তনী পর্যন্ত পড়েছিলাম। চলো আজকে সমান্তরাল বর্তনী দিয়ে শুরু করি। সমান্তরাল বর্তনী কাকে বলে প্রথমে আমি একটু দেখাই বর্তনীটা কেমন হবে। দেখো, এই রোধের সাথে কোনো বাল্ব বা ফ্যান থাকবে মনে করো, এই রোদের সাথে কোনো বাল্ব বা ফ্যান থাকবে মনে করো, এই রোদের সাথে সেম ভাবে কোনো বাল্ব বা ফ্যান থাকবে। এর সাথে আমরা একটা হচ্ছে ব্যাটারি এবং একটা চাবি সংযুক্ত করলাম। চাবিটা এভাবে দেওয়া যায়, ঠিক আছে? এটা হচ্ছে চাবির প্রতীক, এভাবে করে দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে ভোল্টেজ, মূল ভোল্টেজ। এটা হচ্ছে যে চাবি, এটা হচ্ছে রোধ R1 R2 R3। দেখো, এখানে অনেকগুলো রোধকে কিন্তু আমরা এক জায়গায় স্থাপন করেছি, অনেকগুলো রোধকে আমরা এক জায়গায় স্থাপন করেছি, দুটি কমন প্রান্ত বিন্দু স্থাপন করেছি। মনে রাখবে সবসময়, এই যে প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ প্রবাহিত হয়, প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ প্রবাহিত হয়, ঠিক আছে? এবং রোধগুলোকে কিভাবে স্থাপন করেছি? সমান্তরালে স্থাপন করেছি। তাহলে বলা হচ্ছে সমান্তরাল বর্তনী কাকে বলে? যে অনেকগুলো রোধের এক প্রান্ত বিন্দুগুলো সব একটি নির্দিষ্ট প্রান্ত বিন্দুতে এবং অপর প্রান্ত বিন্দুগুলো সব অপর একটি নির্দিষ্ট প্রান্ত বিন্দু যুক্ত থেকে যে বর্তনী তৈরি করা হয় তাকে বলছে সমান্তরাল বর্তনী। আমি কি বলেছি? অনেকগুলো রোধের এক প্রান্ত বিন্দুগুলো সব একটি নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্ত বিন্দুগুলো সব অপর একটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত রেখে যে বর্তনী তৈরি করা হয় তাকে বলা হচ্ছে সমান্তরাল বর্তনী। তাহলে ব্যাপারটা, সমান্তরাল বর্তনীর সংজ্ঞাটা বললাম। এরপরে খেয়াল, এই যে প্রবাহটা এসে কিছু এই R1 দিয়ে, কিছু R2 দিয়ে, কিছু R3 দিয়ে, পূর্বে যখন আমরা শ্রেণী করেছিলাম সবগুলো একই পথে গিয়েছিল, কিন্তু এখন সমান্তরালের ক্ষেত্রে এসে কিন্তু প্রবাহটা ভিন্ন হয়ে যাচ্ছে। কিছু R1 দিয়ে যাবে, কিছু R2 দিয়ে যাবে, কিছু R3 দিয়ে যাবে। এতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সুবিধা রয়েছে। যেমন এখানে যদি তোমাদেরকে বলি যে যেহেতু লাইন ভিন্ন, পথ ভিন্ন, তাই এর প্রবাহ কিন্তু ভিন্ন, অর্থাৎ আমরা বলবো সমান্তরাল বর্তনীর প্রবাহ ভিন্ন। কিন্তু যেহেতু প্রান্তবিন্দু সেম, R1 এর প্রান্তবিন্দু A ও B, R2 এরও প্রান্তবিন্দু A ও B, R3 এরও প্রান্তবিন্দু হচ্ছে A ও B, তাই এর বিভব পার্থক্য হবে একই। কেন? বিভব পার্থক্যের সঙ্গে কি বলছিলাম? এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একক ধনাত্মক চার্জকে স্থাপন করতে যে কাজ সম্পন্ন হয়, সেক্ষেত্রে R1 এর ক্ষেত্রে A থেকে B তে নিবে, R2 এর ক্ষেত্রে A থেকে B তে নিবে, R3 এর ক্ষেত্রে কিন্তু A থেকে B তেই নেওয়া হবে। এই জন্য বিভব পার্থক্যটা একই থাকবে। এখন গত ক্লাসে আমি তোমাদের শ্রেণী বর্তনীর একটা সূত্র শিখিয়েছিলাম যে RS শ্রেণী বর্তনীর রোধ, তুল্য রোধ বলা হচ্ছে সবগুলো রোধের সমষ্টি সমান। আর যদি সমান্তরালের তুল্য রোধ আসে, এবার ধরো তিনটা রোধ আছে এখানে, ওই রোধগুলোর, হ্যাঁ ঠিক আছে, বিপরীত অবস্থার সমষ্টির সমান। সমান্তরাল বর্তনীর তুল্য রোধের বিপরীত রাশি হলো ওই বর্তনীতে যুক্ত সবগুলো রোধের বিপরীত রাশির সমষ্টির সমান। তাহলে এই ক্ষেত্রে আমি যদি সমান্তরাল বর্তনীর একটা তুল্য রোধ বের করতে চাই, একটা মোট রোধ বের করতে চাই, তাহলে যে রোধগুলো দেওয়া হবে সেগুলো সমান্তরালে যুক্ত করে দেন ক্যালকুলেশন করে এখান থেকে বিপরীতকরণ করে আর পি এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে এই সূত্রটা একটু মাথায় রেখে দাও। এই অঙ্কগুলো বা এই সূত্রগুলো তুমি 9 টেনেও কিন্তু ব্যবহার করতে পারবে, তো এটা কিন্তু মানে তোমাদের প্রয়োজনীয় হবে। তাহলে যদি আমাকে শ্রেণী বর্তনীর ক্ষেত্রে রোধ বের করতে বলে, তুল্য রোধ বের করতে বলে, কয়েকটি রোধ দেওয়া থাকে, তাহলে টোটাল বর্তনীর রোধ হবে সবগুলোর যোগফল শেষ। কিন্তু সমান্তরাল বর্তনীর যদি তুল্য রোধ বের করতে বলে, সমান্তরাল বর্তনীর যদি মোট রোধ বের করতে বলে, তখন কিন্তু যে রোধগুলো দেবে সেগুলো সব বিপরীতভাবে যুক্ত করে বিপরীতকরণ করে একসাথে ক্যালকুলেশন করে বিপরীতকরণ করে আর পি এর মানটা তোমাকে বের করতে হবে। এখন কোথায় শ্রেণী বর্তনী সংযুক্ত থাকে, কোথায় সমান্তরাল বর্তনী সংযুক্ত থাকে? দেখো, যে আমাদের বিয়ে বাড়িগুলোতে অনেকগুলো লাইট থাকে। এখন তুমি যদি ওখানে একটা একটা করে লাইট জ্বালাতে যাও, তোমাকে অনেক সময় চলে যাবে। এই জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে করতে হবে যে অনেকগুলো বাল্বকে একসাথে জ্বালাতে হবে।
তখন এক সুইচের মাধ্যমে সবগুলো যেন একই পথে থাকে। যেমন এই যে শ্রেণীর মাধ্যমে কি করা হবে, বিয়ে বাড়িতে কিংবা হল রুমে কিংবা বড় কোনো অডিটোরিয়ামে অনেকগুলো ফ্যান একসাথে চালাতে হবে, একটা সুইচ দিয়ে সবগুলো চলবে, এতে সুবিধা হবে। কিন্তু এতে যদি মানুষ থাকে কম, সবগুলো ফ্যান একসাথে চলে, তাহলে তো আমার বিদ্যুতের অপচয়। তখন বাসা বাড়িতে আমার বেশি বিদ্যুতের প্রয়োজন হয় না। যে রুমটাতে মানুষ আছে ওই রুমটাতে ফ্যান চলবে, যে রুমটাতে মানুষ নেই ওই রুমটাতে ফ্যান চলবে না। তাহলে আমার একটা ফ্যানের জন্য একটা সুইচ ইউজ করতে হবে, একটা বাল্বের জন্য একটা সুইচ ইউজ করতে হবে। তখন আমার জন্য সুবিধাজনক হবে সমান্তরাল বর্তনী। তাহলে বাসা বাড়িতে সুবিধাজনক হচ্ছে কোনটি? সমান্তরাল, যাতে বিদ্যুতের অপচয় কম হয়। কিন্তু বিয়ে বাড়িতে, অডিটোরিয়ামে, বড় কোনো অনুষ্ঠানে আমার প্রয়োজন হবে শ্রেণী বর্তনী, কারণ অনেকগুলো সুইচ দিয়ে চালাতে গেলে অনেক সময় চলে যাবে, প্রোগ্রাম শেষ হয়ে যেতে পারে। মনে রাখতে হবে এই মিটার হচ্ছে বিদ্যুৎ প্রবাহের মান নির্ণয় করার জন্য একটি যন্ত্র। তাহলে এই মিটার কি? বিদ্যুৎ প্রবাহের বা তড়িৎ প্রবাহের মান নির্ণয় করা হয় এই মিটার দ্বারা। যেমন একটি রয়েছে গ্যালভানোমিটার। এটা কি? গ্যালভানোমিটার হচ্ছে তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করা হয়। তড়িৎ প্রবাহের কি নির্ণয় করা হয়? অস্তিত্ব, যে তড়িৎ প্রবাহ আসলে হচ্ছে নাকি হচ্ছে না। আর এমিটার হচ্ছে তড়িৎ প্রবাহ হলে কত হচ্ছে। এরপর আরেকটি রয়েছে ভোল্ট মিটার। ভোল্ট মিটার দ্বারা বিভব পার্থক্যের মান নির্ণয় করা হয়। ভোল্ট মিটার দ্বারা বিভব পার্থক্যের মান নির্ণয় করা হয়। এগুলো সবগুলোর সংজ্ঞা আমরা কিন্তু শিখেছি। ফিউজ। ফিউজ জিনিসটা কি? ফিউজ হচ্ছে, মনে রাখবে, ফিউজ হচ্ছে যে, দেখো তোমার বাসা বাড়িতে যে এই বাল্বটা আছে সেটার ভোল্টেজ মনে করো 20 ভোল্টেজ, 100 ভোল্টেজ, বেশি হলো 60 ভোল্টেজ। যে ফ্যানটা আছে সেটা হচ্ছে 220 ভোল্টেজ। কিন্তু এখন যদি হঠাৎ কোনো বিভব পার্থক্যের তোমার হচ্ছে যে কি হয়, আহ, সমস্যা হয়, বেশি পরিমাণ ভোল্টেজ চলে আসে, তখন তখন তো তোমার বাসার যে 20 ভোল্টেজ, এটার মধ্য দিয়ে যদি বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ চলে আসে, তাহলে এটা তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তোমার বাসার হাইয়েস্ট ভোল্টেজ হচ্ছে 220 ফ্যানের জন্য মনে করো, তাহলে এটার চাইতে যদি বেশি ভোল্টেজ যদি আসতে চাই মূল প্রবাহ দিয়ে, তখন ফিউজ থাকবে মূল প্রবাহে যুক্ত। মূল প্রবাহে যতটুকু হাইয়েস্ট ভোল্টেজ আছে ততটুকু ঢুকতে দিবে। ঠিক আছে? তাহলে যদি এর মধ্যে দিয়ে যদি 500 ভোল্টেজের একটা প্রবাহ চলে আসতে চাই, তখন কি হবে? ফিউজ হচ্ছে আসলে একটা নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট তার, একটা নির্দিষ্ট গলনাঙ্ক বিশিষ্ট তার, অর্থাৎ এর চেয়ে বেশি যদি তাপমাত্রার কোনো রোধ আসে বা ভোল্টেজ আসে, প্রবাহ আসে, ওই তারটা গলে যাবে। তখন কি হলো? তারটা গলে গেল, তোমার সংযোগ বিচ্ছিন্ন হলো, যে তোমার বাল্ব কিংবা ফ্যান বা অনেকগুলো মূল্যবান যন্ত্রপাতি রক্ষা হলো। তাহলে ফিউজ হচ্ছে একটি নিরাপত্তার জন্য ব্যবহারকারী একটি তার, এবং এর গলনাঙ্ক থাকবে একটা নির্দিষ্ট মানের, যে তোমার বাসায় কতটুকু মানের তুমি তড়িৎ উপকরণ ব্যবহার করছো। এর চাইতে বেশি তড়িৎ যদি হঠাৎ করে সাপ্লাই আসতে যায়, ফিউজটা গলে পড়ে যাবে, তখন তোমার বাসার তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন আরেকটা নতুন ফিউজ একটা তার যুক্ত করে দিলে আবার হয়ে যাবে। বর্তমানে এই জিনিসটার আপডেট ভার্সন এসেছে সার্কিট ব্রেকার। তোমরা খেয়াল করেছো, সার্কিট ব্রেকার প্রত্যেকটা ঘরের মধ্যে একটি বাক্স থাকে, যেখানে নীল কালারের বাক্সটার ভিতরে অনেকগুলো সুইচ থাকে। খেয়াল করেছো যে যখন কোনো ধরনের তোমার হচ্ছে অসামঞ্জস্য দেখা যায় তড়িৎ প্রবাহের, তখন কিন্তু ওই রুমটির একটা সুইচ নিচে পড়ে যায়, সবগুলো রুম যায় না। তাহলে কি করি আমরা? ওই সুইচটা তুলে দিলেই কিন্তু আবার চলে আসে। মানে আগের যে ফিউজের কাজটা, আমাকে ফিউজ নষ্ট হয়ে গেল, আমাকে আরেকটা মেকানিক এটা ঠিক করতে হতো, এখন করতে হয় না। এখন কি সার্কিট ব্রেকারে কি হচ্ছে, যখনই অসামঞ্জস্য হয়েছে ওটা অটোমেটিক নিচে ডাউন হয়ে গেছে, আমরা কিছুক্ষণ পর যখন আবার তুলে দিলাম, আবার কারেন্ট চলে এসেছে, তড়িৎ প্রবাহ শুরু হয়েছে। এই বিষয়টাও ফিউজের পরিপূরক সার্কিট ব্রেকার। তাহলে আমরা ফিউজ জিনিসটা বুঝতে পেরেছি। ঠিক আছে, আমরা একটু সৃজনশীল একটু আলোচনা করি। যেমন বিদ্যুৎ প্রবাহ কাকে বলে তোমাদেরকে আমি শিখিয়েছি। তড়িৎ প্রবাহ কাকে বলে? তড়িৎ প্রবাহ আই হচ্ছে, আমি তোমাদেরকে শিখিয়েছি, আই হচ্ছে কিউ/টি। যে একক সময়ে যে পরিমাণ চার্জের প্রবাহ তাকে তড়িৎ প্রবাহ বলা হয়। একক সময়ে যে পরিমাণ চার্জের প্রবাহ তাকে তড়িৎ প্রবাহ বলা হয়, সে লিখে দিয়েছি। পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়? 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে বুঝাবে ওই পরিবাহীর মধ্য দিয়ে, ঠিক আছে, 5 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার মানের, যদি 5 অ্যাম্পিয়ারের বেশি মানের যে তড়িৎ প্রবাহ আসে, তাহলে ওই তারটি অর্থাৎ ফিউজটি গলে যাবে, এবং এতে বিভিন্ন বিদ্যুৎ উপকরণ রক্ষা পাবে বা বিভিন্ন বিদ্যুৎ উপকরণ সেফ হবে। ঠিক আছে?
তাহলে ফিউজের কথা বুঝতে পারলে। বাল্ব দুটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। বাল্ব দুটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। এখানে বলা হচ্ছে বর্তনীতে সংযোগ দুটিতে কোনটি বেশি সুবিধাজনক। বাল্ব দুটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করতে গেলে লাগবে আমার I সমান Q/T, অথবা আমরা যে একটা ওহমের সূত্র পড়েছিলাম, ওহমের সূত্র কি ছিল? ওহমের সূত্রে ছিল I সমান V/R। মনে রাখবা I সমান V/R। ওহমের সূত্র আমরা এভাবে দেখেছিলাম I প্রপোর্শনাল টু V, তখন ওখান থেকে সূত্র আসে I সমান V/R। তো এখানে দেখা যাচ্ছে ভোল্ট দিয়েছে, দেখো বিভব পার্থক্য দিয়েছে 220 ভোল্ট। 880 ওহমের দুটি বাল্ব শ্রেণীতে সংযুক্ত করা হয়েছে, তার মানে রোধ হচ্ছে 880 ওহমের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের যে পরিমাণ বের করার কথা বলা হয়েছে I সমান তো V/R। এখন এই 880 ওহমের দুটি বাল্বের কথা বলেছে, শ্রেণীতে যুক্ত করেছে। ওই যে শিখিয়েছিলাম শ্রেণীতে যুক্ত দুটি রোধের টোটাল রোধের যে সমষ্টি শ্রেণীতে বললে, তাহলে কি হবে 880 যোগ 880, 1760 কি ওহম। রোধের একক হচ্ছে ওহম, বিভবপার্থক্য একক হচ্ছে ভোল্ট, তড়িৎ প্রবাহ একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে এখানে 220 কে 1760 দিয়ে ভাগ করে যত আসে তত অ্যাম্পিয়ার লিখে দিতে হবে। এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে আমরা এই যে তোমার হচ্ছে অধ্যায়ের যে 3 নম্বর প্রশ্নটি পড়েছি, বাল্ব দুটির মধ্যে তড়িৎ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। বাল্ব দুটির মধ্যে তড়িৎ প্রবাহের পরিমাণ হবে কি বলতো? এই যে পার্থক্য ডিভাইডেড বাই রোধের মানটা দিলে চলে আসবে। রোধটা এখন একটি দেয়নি, দুটি রোধ দিয়েছে, দুটি বাল্ব দিয়েছে, দুটি বাল্বের দুটি রোধ। তাহলে সেক্ষেত্রে শ্রেণী যখন বলেছে আমাকে যোগ করতে হবে। সমান্তরাল বললে 1/, যদি সমান্তরাল বলতো তাহলে কি করতাম? 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 দিয়ে এখান থেকে টোটাল আরপি তে বের করে ওটার মানটা এখানে বসাতাম। কেমন? সমান্তরাল বলে খেয়াল রাখবে। রোধ কাকে বলে আমরা জানি, পরিবাহীর যে ধর্ম বৈশিষ্ট্যের জন্য এর মধ্যে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত রোধ বলা হয়। 10 কিলো ওহম বলতে কি বোঝায়? 10 কিলো ওহম বলতে বোঝাবে যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 10 কিলো ওহম মাত্রার প্রবাহ পর্যন্ত কি করবে, তোমার হচ্ছে যে 10 কিলো ওহম 10 কিলো ওহম বলতে কি বোঝায়, বা 1 ওহম বলতে কি বোঝায়? মনে করো 1 ওহম বলতে কি বোঝায়? 1 ওহম বলতে বোঝায়, আমরা বলি যে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের যে বৈশিষ্ট্য, বাধা দানকারী বৈশিষ্ট্য, তাই হচ্ছে রোধ। তাহলে এখন তুমি এটাও বলতে পারো, এখান থেকে যদি বলি আমি R ইকুয়াল টু V/I, যে 1 অ্যাম্পিয়ার প্রবাহ যদি ভোল্টেজ যদি তোমার 10 কিলো ভোল্ট হয়, কোন পরিবাহীর যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, এর মধ্যে বিভব পার্থক্য যদি 10,000 ভোল্টেজ হয়, তাহলে সেই ক্ষেত্রে এর রোধ হবে 10 কিলো ওহম। তাহলে আবারও বলছি যে কোন পরিবাহীর 10,000 ভোল্টেজ বিভব পার্থক্য বিশিষ্ট কোন পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ যদি 1 অ্যাম্পিয়ার হয়, তখন সেই পরিবাহীর রোধ হবে কত? 10,000 কিলো ওহম বা 10 কিলো ওহম, 10 কিলো ওহম। তারপরে এখানে একটা প্রশ্ন বলছিল যে কোনটি বেশি সুবিধাজনক, বর্তনীতে উল্লেখিত সংযোগ দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? অবশ্যই সমান্তরাল বাসা বাড়িতে কিন্তু সমান্তরাল বর্তনী সুবিধাজনক, এর মনে রাখবে। আর যদি বিয়ে বাড়িতে বলে শ্রেণী বর্তনী সুবিধাজনক। আর বাসা বাড়িতে কেন সমান্তরাল সুবিধাজনক বলেছি আমি? প্রত্যেকটি ফ্যান লাইটকে আমি আলাদা সুইচ দিতে পারবো, আমার প্রয়োজন অনুসারে আমি জ্বালাতে পারবো, এটাই। ঠিক আছে, তাহলে এই আশা করছি তোমরা পারবে এখন। যেমন 1 ওহম বলতে কি বোঝায়? প্রশ্ন করেছে 1 ওহম বলতে কি বোঝায়? R ইকুয়াল টু V/I। তাহলে এখান থেকে বলবো আমি, যদি কোনো পরিবাহীর ভোল্টেজ যদি 1 ভোল্ট হয়, এবং মানে বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, এর মধ্য দিয়ে তখন তড়িৎ প্রবাহ যাবে 1 অ্যাম্পিয়ার, তার রোধ হচ্ছে 1 ওহম। তাহলে এক ভোল্টেজ বিভব পার্থক্য বিশিষ্ট কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ যখন 1 অ্যাম্পিয়ার হবে, তখন সেই পরিবাহীর রোধ হবে 1 ওহম। আশা করি তোমরা অধ্যায়টি ভালো করে বুঝেছো। আমরা 3টি ক্লাসের মাধ্যমে অধ্যায়টি শেষ করেছি। তোমরা বাসায় বসে যদি অধ্যায়ের সম্পূর্ণ সবগুলো ক্লাস ভালো করে করো এবং ভালো করে চর্চা করো, তোমরা কিন্তু সবগুলো প্রশ্ন এখান থেকে করতে পারবে। তোমরা যে ওয়ার্কশিট দিয়েছি সেটা করবে, হ্যাঁ, বিভিন্ন ওয়ার্কশিটের এমসিকিউ গুলো করবে, আশা করি তোমরা পারবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আমি আরো কিছু তোমাদের জন্য প্রশ্ন নিয়ে উপস্থিত হব। ভালো থেকো সবাই।